হ্যালো স্টুডেন্টস, বায়োনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা ভার্টিব্রেটসের ইনটেগুমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম। ইনটেগুমেন্ট মানে হচ্ছে সিম্পলি স্কিন, এবং এই স্কিন থেকে আরও বিভিন্ন রকমের স্ট্রাকচার বা ডেরিভেটিভস এসছে, যেমন হেয়ার, হুফ, নেলস ইত্যাদি। তো এগুলোও প্রধানত ইনটেগুমেন্টের পার্ট হিসাবে আমরা ধরতে পারি। তবে সমস্ত ভার্টিব্রেটসের ইনটেগুমেন্টের তিনটে লেয়ার আমরা দেখতে পাই: এপিডার্মিস, আউটার লেয়ার, তারপরে ডার্মিস এবং তার নিচে হাইপোডার্মিস থাকে। এবং ফিশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর মধ্যে কিছু ডার্মাল স্ট্রাকচার থাকে এবং সেই ডার্মাল স্ট্রাকচার থেকেই তাদের স্কেল তৈরি হয়। আবার অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো রকমের স্কেল থাকে না। তো সেই কারণের জন্য অ্যাম্ফিবিয়ার যে স্কিন, তো অ্যাম্ফিবিয়ার স্কিন কিন্তু অনেকটা নেকেড হয়, কারণ যেহেতু কোনো রকম স্কেল থাকে না। এবং ফিশের ক্ষেত্রে আমরা ইউনিসেলুলার বিভিন্ন গ্ল্যান্ড আমরা দেখেছিলাম তাদের স্কিনে, আর অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে তাদের ডার্মিসে মাল্টিসেলুলার বিভিন্ন গ্ল্যান্ড আমরা দেখেছিলাম। এবং সেই জন্যই অ্যাম্ফিবিয়ার স্কিনকে বলা হচ্ছিল যে ময়েস্ট, নেকেড এবং গ্ল্যান্ডুলার। তো আজকে আমরা আলোচনা করব প্রধানত রেপটাইলসের স্কিন নিয়ে। তোমাদের প্রচুর কনফিউশন হয় রেপটাইলসের স্কিন নিয়ে। দেখো, আশা করি এই কনফিউশন আমি তোমাদের দূর করতে পারবো। তো রেপটাইলসের স্কিন দেখো, সো দিস ইজ দ্য ফার্স্ট ট্রু ল্যান্ড ভার্টিব্রেট। তো টেরিস্ট্রিয়াল যে সমস্ত অ্যানিমালস আছে, তো তাদের ইন্টেগুমেন্টে প্রধানত আমরা কেরাটিন লেয়ার দেখতে পাই। সুতরাং কেরাটিনাইজেশন এক্ষেত্রে গ্রেটার দেন অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রেও আমরা কেরাটিন দেখতে পাই, কারণ টেরিস্ট্রিয়াল অ্যানিমালসের যেটা বললাম যে ইন্টেগুমেন্টে প্রধানত কেরাটিন আমরা দেখতে পাই। তাহলে এদের কেরাটিনাইজেশন কিন্তু অ্যাম্ফিবিয়ার থেকে বেশি। আবার দেখো, স্কিন গ্ল্যান্ড আবার অ্যাম্ফিবিয়ার থেকে কম। সেই জন্যই অ্যাম্ফিবিয়ার স্কিন ছিল গ্ল্যান্ডুলার, কিন্তু রেপটাইলসের স্কিনে গ্ল্যান্ডের পরিমাণ কিন্তু কম থাকে। এবং রেপটাইলসের স্কিনের আরও একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে এদের স্কেল। তো অ্যাম্ফিবিয়ার স্কিনে যেখানে আমরা কোনো রকম স্কেল আমরা দেখতে পাইনি, কিন্তু ফিশ এবং তার সঙ্গে সঙ্গে রেপটাইলসের স্কিনে আমরা স্কেল দেখতে পাই। এবং ফিশের যে স্কেল সেটা কিন্তু ডার্মিস থেকে ডেভেলপ করে, বাট রেপটাইলসের যে স্কেল সেটা কিন্তু এপিডার্মিস থেকে ডেভেলপ করে। দেখো, ফিশের যদি আমরা স্কেল দেখি, এটা কিন্তু ডার্মাল স্কেল, অর্থাৎ ডার্মাল বোনের চারিদিকে প্রধানত বিভিন্ন রকমের স্কেল প্রধানত বিল্ড অ্যারাউন্ড দ্য বোনস, অর্থাৎ বিভিন্ন টিস্যু এখানে জমা হয় এবং জমা হয়ে তাদের স্কেল তৈরি করে। কিন্তু রেপটিলিয়ান স্কেল আর ডিভয়েড অফ দ্য ডার্মাল সাপোর্ট, অর্থাৎ এই যে ফিশের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছ যে একটা ডার্মাল সাপোর্ট দিচ্ছে তার স্কেল, অর্থাৎ ফিশের যদি আমরা আঁচ দেখি, একদম কেন্দ্রেতে প্রধানত ডার্মাল একটা বোনস থাকে, যেটা বোন কি করে, বোন প্রধানত কোনো গঠনকে বা কোনো অর্গ্যানকে শেপ দেয়, একটা সুনির্দিষ্ট আকৃতি দেয়। কিন্তু রেপটাইলসের স্কেলেতে এরকম কোনো রকম ডার্মাল সাপোর্ট আমরা দেখতে পাই না। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? দেখো, স্কেল ইজ ফোল্ড ইন দ্য সারফেস অফ এপিডার্মিস। তার মানে এদের স্কেল আর কিছুই নয়, এপিডার্মিস প্রধানত ফোল্ডেড হয়ে এদের স্কেল তৈরি করেছে। রেপটাইলসের যে স্কেল, যে আঁশ, সেই আঁশ আবার অনেক বড় বড় হতে পারে। তাহলে এপিডার্মিস থেকেই তার ডেভেলপ করেছে। এপিডার্মিস ফোল্ড হয়ে গেছে, ফোল্ড হয়ে গিয়ে প্রধানত এদের স্কেল তৈরি করেছে, এবং সেই কারণের জন্যই এদের স্কেলকে আমরা বলবো এপিডার্মাল স্কেল। তো এক্ষেত্রে যে ছবি দেখতে পাচ্ছ, এটা প্রধানত রেপটাইলসের স্কেলের ডেভেলপমেন্ট। তো কিভাবে রেপটাইলসের স্কেলের ডেভেলপমেন্ট হয় দেখো, রেড কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা প্রথমত এপিডার্মিস। তাহলে এপিডার্মিস এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস নয়, এটা কিন্তু ফোল্ড হয়ে গেছে, তাহলে এটা একটা স্কেল তৈরি করছে। আবার এই অংশটা ফোল্ড হয়ে গেছে, তার মানে এই জায়গাটা একটা স্কেল তৈরি করছে। আবার এখানে একটা ফোল্ডিং হয়ে গেছে, সুতরাং এটা স্কেল তৈরি করছে। সুতরাং ফোল্ড অফ এপিডার্মিস জেনারেট দ্য স্কেল। তার মানে এক একটা স্কেলের মধ্যে আমরা প্রধানত এপিডার্মিসের বিভিন্ন ফোল্ডিং আমরা দেখতে পাই। এবং এপিডার্মিসের জাস্ট নিচেতে আমরা কিন্তু ডার্মিস দেখতে পাবো, কিন্তু ডার্মিসের মধ্যে কোনো বনি স্ট্রাকচার আমরা দেখতে পাবো না। তার মানে এদের স্কেলকে কিন্তু কোনো ডার্মাল সাপোর্ট কিন্তু দেয় না। অর্থাৎ রেপটাইলসের যে স্কেল আছে, এগুলো কিন্তু টোটালি এপিডার্মিসের ফোল্ডিংয়ের ফলে তৈরি হয়। এবং দুটো স্কেলের মাঝখানে একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকে, তো তাকে বলা হয় হিঞ্জ। ঠিক আছে, সো হিঞ্জ হচ্ছে ফাইন এপিডার্মিস প্রেজেন্ট জাংশন বিটুইন দ্য টু স্কেল। দেখো, এটা একটা স্কেল আছে এবং এখানে একটা স্কেল আছে, এই দুটো স্কেলের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? হিঞ্জ দেখতে পাচ্ছি। সুতরাং এটা ভালো করে বোঝার চেষ্টা করো যে রেপটাইলসের স্কেল প্রধানত এপিডার্মিসের ফোল্ডিংয়ের ফলে তৈরি হয়। এবং স্কেল মডিফাইড ইনটু, তাহলে এই যে স্কেল আছে, এই স্কেল কিন্তু বিভিন্নভাবে মডিফাইড হতে পারে। এটা মডিফাইড ইনটু দ্য ক্রেস্ট, স্পাইনস অর দ্য হর্নস। অনেক সময় রেপটাইলসের মধ্যে আমরা হর্ন দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে রেপটাইলসের স্পাইন আমরা দেখতে পাই, যেমন ক্যালোটিসে আমরা দেখতে পাই স্পাইন। এগুলো কিন্তু সব কিন্তু এদের স্কেলের মডিফিকেশান, এবং এই স্কেল কিন্তু এই এপিডার্মিস থেকেই ডেভেলপ করে। এবং দেখো, লার্জ প্লেট লাইক স্কেল কোথায় আমরা দেখতে পাবো? স্কুট। তো লার্জ প্লেট লাইক যে স্কেল, স্কেল যদি প্লেটের মতো হয়, এরকম চওড়া চওড়া, প্লেট মানে কি আমরা যে চা খাই, সুতরাং
প্লেটের মতো চওড়া চওড়া যদি স্কেল হয়, এপিডার্মাল মডিফিকেশনের ফলে, এপিডার্মিস মডিফিকেশনের ফলে যদি এরকম প্লেট লাইক যদি স্কেল আমরা দেখতে পাই, তো তখনই তাকে বলা হয় স্কিউট। তো স্কুট আমরা কোন ক্ষেত্রে দেখতে পাবো? স্নেক এবং টার্টেলসের মধ্যে আমরা এই স্কুটকে দেখতে পাবো। ঠিক, রেপটাইলসের যে এপিডার্মিস আছে, এই এপিডার্মিসে বিভিন্ন রকমের আমরা স্ট্র্যাটাম দেখতে পাবো, তার মানে এটা স্ট্র্যাটিফাইড এপিডার্মিস। রেপটাইলসের এপিডার্মিসে বিভিন্ন লেয়ার দেখতে পাবো, কিন্তু বার্ডসের এপিডার্মিসে কিন্তু এই ডিফারেন্ট টাইপের লেয়ার আমরা দেখতে পাবো না। দেখো, এপিডার্মিসের যে লেয়ার, তো সেটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, একদম আউটার লেয়ার, এবং তার নিচে আমরা কি দেখতে পাবো? স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম, এবং তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। তার মানে তিনটে লেয়ার দেখতে পাবো, একটা স্ট্র্যাটাম কর্নিয়াম, একটা স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম এবং আরেকটা স্ট্র্যাটাম বেসালি। তবে এপিডার্মিসের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম লেয়ার যেখানে দেখা যায়, তো সেটা হচ্ছে ম্যামালসের ক্ষেত্রে। ম্যামালসের ক্ষেত্রে 5টা লেয়ার আমরা দেখতে পাই, কিন্তু রেপটাইলসের ক্ষেত্রে 3টে লেয়ার, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম এবং স্ট্র্যাটাম বেসালিকে আমরা দেখতে পাই। এবং দেখো, এই জায়গাতে এপিডার্মিস যে আছে, বলছে শেডিং অফ এপিডার্মাল কর্নিফাইড লেয়ার অ্যাট দ্য রেগুলার ইন্টারভ্যাল কল দ্য এগডাইসিস। আমরা জানি যে রেপটাইলস অনেক সময় খোলস ত্যাগ করে, তো খোলস ত্যাগের যে ঘটনা, তো তাকেই বলা হয় এগডাইসিস। এগডাইসিস মানে কি? এগডাইসিস মানে শেডিং অফ এপিডার্মাল কর্নিফাইড লেয়ার। খুব ভালোভাবে বুঝতে পারবে, অনেক সময় কি করে, সাপ তার খোলস ত্যাগ করে। তাহলে এই যে খোলস আছে, এটা কি দিয়ে তৈরি হবে? এটা প্রধানত কেরাটিন দিয়ে তৈরি হবে, ঠিক আছে? এবং এগুলো প্রধানত কেরাটিন বা প্রধানত কর্নিফাইড এপিথেলিয়াল সেল, মানে ডেড এপিথেলিয়াল সেল। তাহলে এদের এপিডার্মিসের একদম আউটার যে লেয়ার আছে, তো সেই আউটার লেয়ার যেখানে ডেড এপিথেলিয়াল সেল থাকে, তো সেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খুলে বেরিয়ে আসে। সেই জন্য বলছে শেডিং অফ এপিডার্মাল কর্নিফাইড লেয়ার অ্যাট দ্য রেগুলার ইন্টারভ্যাল। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই শেডিং ঘটে, এবং এই ঘটনাকেই আমরা বলবো এগডাইসিস। এবং এই শেডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে দেখতে পাই? লিজার্ড এবং স্নেকের ক্ষেত্রে। তার মানে লিজার্ড এবং স্নেকের ক্ষেত্রে আমরা কিন্তু শেডিং আমরা দেখতে পাই। এপিডার্মিসের নিচে যে লেয়ারটা থাকবে, তো সেটাই হচ্ছে ডার্মিস। তবে একটু বলি যে এপিডার্মিসের পরে কিন্তু বেসমেন্ট মেমব্রেন থাকবে, এবং সেই বেসমেন্ট মেমব্রেনের নিচে আমরা দেখতে পাবো ডার্মিস। দেখো, ডার্মিসের মধ্যে কিছু ডার্মাল স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেমন গ্যাস্ট্রালিয়া, সো কালেকশন অফ দ্য ডার্মাল বোন ইন দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? তার মানে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম যে ডার্মাল বোন টোটালি লস করে যায়, কিন্তু এই জায়গাতে আমরা কিছু ডার্মাল বোনের আমরা কালেকশন দেখতে পাই অ্যাবডোমিনাল রিজিয়ানে। এগুলো কিন্তু স্পেশাল টাইপের ক্যারেক্টার। সুতরাং কালেকশন অফ দ্য ডার্মাল বোন ইন দ্য অ্যাবডোমিনাল রিজিয়ান ইন ক্রোকোডাইলস অ্যান্ড দ্য স্পেরোডন, তো তাকেই আমরা বলবো গ্যাস্ট্রালিয়া, ঠিক আছে? এবং দেখো, অস্টিওডার্ম কাকে বলে? বলছে ডার্মাল বোন সাপোর্ট এপিডার্মিস। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এপিডার্মিস আছে, তো এপিডার্মিসের মধ্যে আমরা, তার মানে কি, এপিডার্মিস হচ্ছে ফোল্ড হয়ে গিয়ে প্রথমত এদের স্কেল তৈরি করে, এবং কিছু ডার্মাল বোন প্লেটফর্মে এই অংশকে প্রধানত সাপোর্ট দেয়। সো ডার্মাল বোন সাপোর্ট এপিডার্মিস, এবং প্লেটস অফ দ্য ডার্মাল বোন আন্ডার দ্য এপিডার্মাল স্কেল, তো একেই আমরা বলবো অস্টিওডার্ম। তাহলে দেখো, এপিডার্মিস এখানে আমরা স্কেল দেখতে পাচ্ছি, এবং স্কেলের নিচে স্পেশালি প্রধানত রেপটাইলসের স্কেলে কোনো রকম ডার্মাল সাপোর্ট আমরা দেখতে পাই না, কিন্তু কখনো কখনো আমরা ডার্মাল সাপোর্ট দেখতে পাই। দেখো, বায়োলজি ইজ এ সায়েন্স অফ এক্সেপশন, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা প্লেটস অফ ডার্মাল বোন দেখতে পাই, এবং ডার্মাল বোনের এই যে প্লেট, তো এই প্লেটকেই আমরা বলবো অস্টিওডার্ম। তো এটা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? ক্রোকোডাইলসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়া আমরা ফিমোরাল গ্ল্যান্ড আমরা দেখতে পাই। দেখো, হোয়াট ইজ দিস ফিমোরাল গ্ল্যান্ড? বলছে রো অফ গ্ল্যান্ড আন্ডার দ্য হাইন্ড লিম্বস ইন দ্য থাই। তার মানে পিছনের পা, কোনো কোনো রেপটাইলসের যে পিছনের পা আছে, তো সেই পিছনের পায়ের থাইয়েতে কিছু এরকম গ্ল্যান্ড আমরা দেখতে পাই, কিছু গ্রন্থি আমরা দেখতে পাই। প্রধানত রেপটাইলসের স্কিনেতে প্রধানত গ্ল্যান্ডের পরিমাণ অনেক কম থাকে, কিন্তু এই জায়গাতে আমরা এরকম টাইপের গ্ল্যান্ড দেখতে পাই, এবং এই গ্ল্যান্ডগুলোকেই আমরা বলবো ফিমোরাল গ্ল্যান্ড, ঠিক আছে? এছাড়া সেন্ট গ্ল্যান্ড আমরা দেখতে পাই ক্রোকোডাইল অ্যান্ড দ্য টার্টলস ফর দ্য রিপ্রোডাকশন। ক্রোকোডাইল এবং টার্টলসের ক্ষেত্রে অনেক সময় সেন্ট গ্ল্যান্ড থাকে তাদের স্কিনে, তো সেগুলো রিপ্রোডাকশনে হেল্প করে। তো এই বিষয়গুলোই প্রধানত তোমাদের রেপটাইলসের স্কিন সম্পর্কে পড়তে হবে। আরও একবার বলে দিচ্ছি, দেখো, রেপটাইলসের স্কিন প্রধানত স্কেল দিয়ে আবৃত থাকে, এবং এদের যে এপিডার্মিস আছে এটা কিন্তু মাল্টিলেয়ার্ড একটা স্ট্রাকচার। প্রধানত 3টে লেয়ার আমরা এপিডার্মিসে দেখতে পাই, এবং এপিডার্মিস প্রধানত ফোল্ড হয়ে গেছে এবং ফোল্ডেড হয়ে গিয়ে এদের স্কেল তৈরি করেছে, এবং এদের স্কেলে কিন্তু কোনো রকম ডার্মাল সাপোর্ট দেখতে পাই না এক্সেপ্ট অস্টিওডার্ম, ঠিক আছে? এপিডার্মিসের মধ্যে বিভিন্ন লেয়ার দেখতে পাই। একদম আউটার যে এপিডার্মাল লেয়ার, তো যেটাকে
আমরা বলবো এপিডার্মাল কর্নিফাইড লেয়ার। তো এই এপিডার্মাল কর্নিফাইড লেয়ার প্রধানত নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটা দেহের বাইরে চলে আসে এবং এই যে ঘটনা, তো একেই আমরা বলবো একডাইসিস। এছাড়া গ্যাস্ট্রালিয়া কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, অস্টিওডার্ম কোন ক্ষেত্রে দেখতে পাই, ফিমোরাল গ্ল্যান্ড কোন ক্ষেত্রে দেখতে পাই, এই অংশগুলো একটু কিন্তু ফোকাস করবে, রাইট। এরপরে আমরা পড়বো কিন্তু স্কিন অফ বার্ড, মানে বার্ড বা পাখির স্কিন বা পাখির ইন্টেগুমেন্টে আমরা কি দেখতে পাই। তোমরা জানো যে পাখির অন্যতম ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে দেয়ার বডি ইজ কভার্ড বাই এ স্পেশাল স্ট্রাকচার হুইচ ইজ কল্ড এজ ফেদার্স। ফেদার বা পাখির পালক এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেটা সমস্ত বার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং এই ফেদার আর কিছুই নয়, সো দিস আর ডিরাইভ ফ্রম দ্য স্কেলস অফ রেপটাইলস। অর্থাৎ রেপটাইলসের যে স্কেল যেটা এপিডার্মাল স্কেল, তো সেই এপিডার্মাল স্কেলের মডিফিকেশনই কিন্তু ফেদার, রাইট। স্ট্রাকচার দেখো, একটা ফেদার বা পালকের সিম্পল স্ট্রাকচার একটু দেখে নাও। দেখো ইন্টেগুমেন্ট যখন পড়বে প্রধানত স্কিনের মেন অংশগুলো পড়তে হবে, যেমন মাছের ইন্টেগুমেন্ট বা স্কিন মানেই আমরা জানি যে তাদের আঁশ, আবার রেপটাইলসের ইন্টেগুমেন্ট মানেই কিন্তু তাদের স্কেল, ঠিক আছে। আবার অ্যাম্ফিবিয়ার ইন্টেগুমেন্ট মানেই কিন্তু তাদের স্কিনেতে গ্ল্যান্ড, তো এই অংশগুলো ফোকাস করতে হবে। এবং বার্ডের স্কিন মানেই কিন্তু তাদের ফেদার। একটু ফেদারের স্ট্রাকচার দেখো। দেখো ফেদারে প্রধানত আমরা দুটো অংশ দেখতে পাই, একদম নিচের দিকের যে অংশটা তো তাকেই বলা হয় ক্যালামাস অর কুইল। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ তো এটাকেই বলা হয় ক্যালামাস অর কুইল। সো দিস ইজ দ্য লোয়ার পোর্শন, একদম নিচের দিকে একটা ফেদারকে নিয়ে দেখবে এরকম একটা স্ট্রাকচার থাকে নিচের দিকে, সাদা মতো দেখতে লাগে সেই স্ট্রাকচারটাকে। সো লোয়ার পোর্শন হুইচ ইজ হলো এবং সেমি ট্রান্সপারেন্ট, সেই জন্য বলছি যে অনেকটা সেমি ট্রান্সপারেন্ট হয়, সাদা একটা লম্বা একটা স্ট্রাকচার থাকে, এবং ইনসার্টেড দ্য ফলিকল অফ দ্য স্কিন, এবং স্কিনের যে ফলিকল থাকে তো তার মধ্যে এটা প্রধানত ইনসার্টেড থাকে, এবং এই যে স্ট্রাকচার তো একেই বলা হয় ক্যালামাস অর কুইল। ক্যালামাস অর কুইল প্রধানত দেখো সামনের দিকে এক্সটেন্ডেড হয়ে গেছে, এবং এক্সটেন্ডেড এই যে পোর্শন তো এটাকেই বলা হয় শ্যাফট, ঠিক আছে। তো শ্যাফট হচ্ছে অনেকটা সলিড এবং অ্যাক্সিস অফ দ্য ভেন, তার মানে এটা দেখো শ্যাফট, এবং শ্যাফটের চারিদিকে এই যে ফেন লাইক যে স্ট্রাকচার আছে তো এটাকেই আমরা বলবো ভেন, রাইট। তাহলে ভেনের অ্যাক্সিস তৈরি করছে কে, শ্যাফট, ওকে। এবং এই শ্যাফট থেকে প্রধানত কিছু প্রজেকশন চলে এসছে, এবং শ্যাফট থেকে যে প্রজেকশনগুলো চলে এসছে তো তাকে বলা হচ্ছে বার্বস। দেখো এই যে লাল লাল যে লাইনগুলো যেগুলো এঁকেছি তো এগুলোকেই বলা হয় বার্ব। তো বার্ব অ্যারাইজ ফ্রম দ্য শ্যাফট, এবং বার্ব থেকে প্রধানত ছোট ছোট আরো কিছু স্ট্রাকচার চলে এসেছে তো এগুলোকে বলা হচ্ছে বার্বিউলস। সো দে আর দ্য ব্রাঞ্চেস অফ শ্যাফট, এবং এই বার্বিউলগুলো হুকের মতো আটকে থাকে, যেহেতু হুকের মতো বার্বিউলগুলো পরস্পরের সঙ্গে আটকে থাকে সেই কারণের জন্য প্রচন্ড যদি হাওয়া হয় তাহলে কখনোই কিন্তু এদের ফেদার কিন্তু ছিঁড়ে যায় না, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাতে আমরা একটু দেখে নিই এই বার্বস এবং বার্বিউলসের একটু স্ট্রাকচার দেখে নিই। দেখো মেন যে শ্যাফট আছে এই শ্যাফট থেকে যে লম্বা যে প্রজেকশন চলে এসেছে তো এগুলোকেই আমরা বলবো বার্বস, এবং বার্বস থেকে আবার দেখো কিছু প্রজেকশন বা কিছু ব্রাঞ্চ চলে এসেছে এবং এই ব্রাঞ্চগুলোকে আমরা বলবো বার্বিউলস, এগুলো হচ্ছে বার্বিউলস। এবং বার্বিউলস গুলো অনেকটা হুক লাইক স্ট্রাকচার দিয়ে পরস্পরের সঙ্গে লেগে থাকে, এবং এই যে হুক লাইক যে স্ট্রাকচার যেগুলো বার্বিউলসে আমরা দেখতে পাই, এবং এই হুক লাইক স্ট্রাকচার গুলোকে বলা হয় হিউমালি, ঠিক আছে। এবং দেখো ফেদার প্রধানত ডিফারেন্ট রকমের হতে পারে, তবে মেন ইম্পর্টেন্ট যে দুই ধরনের ফেদার এটা একটু পড়তে হবে। ডাউন ফেদার প্রধানত ছোট এবং সফট, মানে খুব স্মল এবং সফট নরম যে ফেদারগুলো তো তাকেই বলা হয় ডাউন ফেদার। আর কন্টাউর ফেদার মানে হচ্ছে ফ্লাইট ফেদার, রাইট। যেমন ফ্লাইট ফেদার বিভিন্ন আছে, যেমন রেমিজেস আছে, রেক্ট্রিসেস আছে, এগুলোকে আমরা বলবো কন্টাউর ফেদার। তো এরপরে আমরা যদি এদের স্কিনকে যদি আমরা দেখি, মানে এদের স্কিন মানে এপিডার্মিস, ডার্মিস ইত্যাদিকে যদি আমরা দেখি, দেখো প্রথমেই যেটা বলছিলাম যে এদের এপিডার্মিস কিন্তু অনেক থিন হয়, মানে বিভিন্ন লেয়ার কিন্তু আমরা এপিডার্মিসে আমরা বার্ডের এপিডার্মিসে আমরা দেখতে পাই না, এবং যেহেতু এদের এপিডার্মিস দেখো অনেক সরু হচ্ছে, অনেক থিন হচ্ছে, এবং সেই কারণের জন্য এদেরকে বলা হয় থিন স্কিনড এনিম্যাল। তার মানে এদের স্কিন অনেক পাতলা হয়, তো একে বলা হচ্ছে থিন স্কিনড এনিম্যাল। এবং এদের যে এপিডার্মিস আছে এই এপিডার্মিসের ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড আমরা দেখতে পাই, যেমন ইউরোপাইজিয়াল সল্ট গ্ল্যান্ড এবং প্রিন গ্ল্যান্ড। তো ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড মানেই কিন্তু প্রিন গ্ল্যান্ড, তাহলে ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড এবং প্রিন গ্ল্যান্ড আমরা কিন্তু এপিডার্মিসে দেখতে পাই। দেখো দু রকমের গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এপিডার্মিসের কিন্তু ফেদার থাকে এবং এপিডার্মিসের মধ্যে পকেট থাকে, এবং সেই পকেটের সঙ্গে প্রধানত এই ফেদারের নিচের দিকে যে পোর্শন বা ক্যালামাস অর কুইল প্রধানত অ্যাটাচড হয়ে থাকে।
এবং এপিডার্মিসের নিচের যে লেয়ার থাকবে তো তাকেই বলা হয় ডার্মিস। ডার্মিসের মধ্যে দেখো স্মুথ মাসেল ফাইবার, অসংখ্য আমরা স্মুথ মাসেল ফাইবার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ফাইবার দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে ডার্মিসের মধ্যে আমরা কিন্তু ব্লাড ভেসেল দেখতে পাই, মানে রক্তবাহ আমরা এই ডার্মিসের মধ্যে দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডার্মিসের মধ্যে কিন্তু আমরা কোলাজেন ফাইবারও দেখতে পাই, মানে বিভিন্ন ফাইবার এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলস আমরা ডার্মিসের মধ্যে দেখতে পাই। এপিডার্মিসের মধ্যে যে ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড আমরা দেখতে পাই, যেমন ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড। সো ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড জেনারেলি প্রেজেন্ট এট দ্য বেস অফ দ্য টেল, মানে লেজের গোড়ার দিকে প্রথমত এই গ্ল্যান্ড থাকে। অ্যান্ড দে সিক্রেট লিপিড অ্যান্ড প্রোটিন, লিপিড এবং প্রোটিন সমন্বিত কিছু মেটেরিয়ালকে এরা সিক্রেট করে। এবং এই ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডকে অনেক সময় প্রিন গ্ল্যান্ডও বলা হয়। এবং এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত পদার্থ এরা ঠোঁট দিয়ে বা চঞ্চু দিয়ে, যেটাকে বলা হয়, সেই চঞ্চু দিয়ে পালক সারা গায়েতে মেখে নেয়। এবং সেই কারণের জন্য এদের দেহ কিন্তু অনেক গ্লেজি হয়, অনেক চকচকে থাকে, ঠিক আছে। সো কোট ফেদার অ্যান্ড দ্য বিক ডিউরিং দ্য প্রিনিং। প্রধানত অ্যাকোয়াটিক বার্ডের ক্ষেত্রে এই ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড অর দ্য প্রিন গ্ল্যান্ড কিন্তু অনেক বেশি ডেভেলপড হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো সল্ট গ্ল্যান্ড, কোনো কোনো বার্ডসের ক্ষেত্রে তাদের মাথাতে প্রধানত আমরা এই সল্ট গ্ল্যান্ড দেখতে পাই। সো হেড ইন মেরিন বার্ড এবং এক্সক্রিট দ্য সল্ট, অর্থাৎ এরা যে সমুদ্র থেকে যে সমস্ত খাবার খায় সেই খাবারের মধ্যে হয়তো সল্টি মেটেরিয়ালস থাকে এবং এক্সেস সল্টি মেটেরিয়ালসগুলোকে এক্সক্রিট করার জন্য এক্ষেত্রে আমরা সল্ট গ্ল্যান্ড দেখতে পাই। এবং কোনো কোনো বার্ডসের ক্ষেত্রে আমরা ব্রুড পাউচ দেখতে পাই। ব্রুড পাউচ মানে কি? ব্রুড পাউচ মানে যেটা সন্তানকে যে থলির মধ্যে এরা প্রতিপালন করে। কোনো কোনো বার্ডসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দেখো বলছে ডার্মিস ইন দ্য ব্রেস্ট, তার মানে এদের বুকের কাছে যে ডার্মিস যে লেয়ার আছে তো সেই লেয়ার হাইলি ভাস্কুলারাইজড হয়। ডার্মিস হাইলি ভাস্কুলারাইজড হয়, প্রচুর ব্লাড ভেসেলস এই ডার্মিসে আমরা দেখতে পাই। অলরেডি আমরা দেখেছি যে ডার্মিসের মধ্যে ব্লাড ভেসেলস আছে, তার সঙ্গে সঙ্গে কোলাজেন ফাইবার আছে এবং তার সঙ্গে সঙ্গে স্মুথ মাসেল ফাইবার আছে, ঠিক আছে। তাহলে ব্রুড পাউচ যাদের থাকে তাদের ডার্মিসে এই ব্লাড ভেসেলসের পরিমাণ অনেক বেশি থাকে এবং সেই কারণের জন্য এই লেয়ার প্রধানত প্রচুর ওয়ার্ম থাকে, মানে গরম থাকে, যেটা ইনকিউবেট এগ, যেটা ডিমের ডেভেলপমেন্টের জন্য দায়ী। আমরা জানি যে বিভিন্ন রকমের আমরা যে এগের ডেভেলপমেন্টাল স্টেজ পড়ি, যেমন 48 আওয়ার্স, 72 আওয়ার্স ইত্যাদি ইনকিউবেশন পিরিয়ডে ডিফারেন্ট টাইপের এমব্রায়োর ফর্মেশন হয়। তো এক্ষেত্রে এই এগের ইনকিউবেশনের জন্য যে টেম্পারেচার লাগে সেটা প্রথমত এই ব্রুড পাউচ দেয়। তো ব্রুড পাউচের টেম্পারেচার এই কারণের জন্যই বেশি থাকে কারণ ডার্মিসের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে। তো এই বিষয়গুলি প্রধানত তোমাদের রেপটাইলস এবং তার সঙ্গে সঙ্গে বার্ডের ইন্টেগুমেন্টে তোমাদেরকে পড়তে হবে। তাহলে আরেকবার বলে দিই যে রেপটাইলসের যে ইন্টেগুমেন্ট আছে এক্ষেত্রে যে এপিডার্মিস আছে, এই এপিডার্মিস কিন্তু অনেকগুলো লেয়ার এক্ষেত্রে এপিডার্মিসের মধ্যে থাকে রেপটাইলসের মধ্যে। এবং রেপটাইলসের একদম আউটার যে এপিডার্মাল লেয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার শেডিং হয়, মানে সেটা খসে চোখ পড়ে যায়। তো এই ঘটনাকে আমরা বলবো এগডাইসিস। এবং রেপটাইলসের যে স্কেল সেটা কিন্তু এপিডার্মাল স্কেল, অর্থাৎ এপিডার্মিস এক্ষেত্রে ফোল্ড হয়ে এদের স্কেল তৈরি করে। কিন্তু ফিশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্কেল থাকে সেটা কিন্তু ডার্মাল স্কেল এবং কোনো রকম ডার্মাল সাপোর্ট থাকে না। তবে অস্টিওডার্মের ক্ষেত্রে স্কেলেতে কিন্তু আমরা ডার্মাল সাপোর্ট দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে ফিমোরাল গ্ল্যান্ড কোথায় থাকে একটু পড়বে। এবং এই যে বার্ডসের ক্ষেত্রে দেখো বার্ডসের প্রধানত ইন্টেগুমেন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্সই হচ্ছে এদের ফেদার। তো ফেদারের মধ্যে ক্যালামাস আর কুইল এবং তার সঙ্গে সঙ্গে স্যাপ্ট কাকে বলে, বার্ডস, বারবিউলস এবং হিউমালি কোথায় দেখতে পাওয়া যায়, এই অংশগুলো পড়তে হবে। এবং এপিডার্মিসের মধ্যে বার্ডেতে দেখো ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড, সল্ট গ্ল্যান্ড ইত্যাদি আমরা দেখতে পাই। এবং ডার্মিসের মধ্যে প্রধানত আমরা কোলাজেন ফাইবার দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলস দেখতে পাই। তাহলে ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড কি, এই অংশটা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং ব্রুড পাউচের মধ্যে কেন টেম্পারেচার বেশি থাকে? ডার্মিসের মধ্যে ব্লাড ভেসেলস অনেক বেশি থাকে এবং সেই কারণের জন্য ব্রুড পাউচের টেম্পারেচার অনেক বেশি থাকে। তো এই অংশগুলোই প্রথমত তোমাদের বার্ডসের ইন্টেগুমেন্টে পড়তে হবে। এর পরের দিন আমরা আলোচনা করব ম্যামালসের ইন্টেগুমেন্ট, তাহলেই আমাদের ইন্টেগুমেন্টের সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। এবং আবার বলছি, ইন্টেগুমেন্ট ইজ এ হিউজ টপিক, একটা অনেক বড় টপিকস। আমি প্রধানত মেন অংশগুলোই তোমাদের সাথে আলোচনা করছি, এতে তোমাদের কনসেপশন যেমন ক্লিয়ার হবে, তার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রধানত এক্সামিনাররা কোয়েশ্চেন্স করেন। জুলজি, ফিজিওলজি, বোটানি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তোমরা নোটস পারচেস করেছো। তো তোমরা যারা নোটস পারচেস করেছো এই ক্লাসগুলো তোমরা একটু দেখে নেবে এবং দেখলে কিন্তু তোমাদের নোটসগুলো পড়তেও অনেক সুবিধা হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।